Subscribe to my channel and press the bell button for more update. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ, আর আজকে আপনাদের সাথে যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ, আর আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস গাইডলাইন। হ্যাঁ প্রিয় দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আজকে মূলত আমার এই সেশনটি। আমরা আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে বেশ কিছু গাইডলাইন আপনাদেরকে দিব, এবং এটি পার্ট বাই পার্ট, যেহেতু এটি একটি অনেক বড় বিষয় আর এই বিষয়টি আপনাদের কাছে যাতে ভালোভাবে তুলে ধরতে পারি সেজন্য এটিকে আমি কয়েকটি পার্টে বিভক্ত করেছি। সো আশা করছি এক্সপোর্ট ইম্পোর্ট গাইডলাইনের এই পার্ট 1-এ আপনারা সবাই যে বিষয়গুলো জানবেন তা পরবর্তীতে আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে, এবং এর যে পরবর্তী যে সিকুয়েলগুলো আছে সেই সিকুয়েল ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি আপনার যে চ্যানেলের যে আমার নতুন ভিডিও যদি আমি দেই তাহলে কিন্তু সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন। সো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন যে একটি বেল আইকন আছে, সেই বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নোটিফিকেশনগুলো আপনি সাথে সাথে পেয়ে যান। সো ভিউয়ার্স, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আমাদের যে কথা সেই কথা আমরা শুরু করছি। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আমরা বাংলায় যাকে বলি আমদানি রপ্তানি ব্যবসা। সো এটি মূলত একটি আন্তর্জাতিক ব্যবসা। আমরা নিজ দেশ থেকে কোনো পণ্য বা সেবা বিশ্বের বিভিন্ন রপ্তানি ব্যবসার জন্য ডকুমেন্টসের তালিকা এবং ইস্যুইং বা প্রদানকারী অথরিটির যে নাম, আমি সেটিকে দুভাগে বিভক্ত করেছি। একদিকে ডকুমেন্টসের নাম রয়েছে এবং অন্যদিকে এই ডকুমেন্টসগুলো কোন কোন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদান করছে তাদের যে নাম সেটি দেওয়া রয়েছে। সো এই লিস্টটি যদি আপনারা সংগ্রহ করে রাখেন তাহলে আশা করছি যে এই লিস্ট ধরে ধরে আপনারা প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সিরিয়ালি করতে পারবেন, এবং যারা এই প্রদানকারী কর্তৃপক্ষ তাদের কাছ থেকেই আপনাকে এই কাজটি করতে হবে। সো ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথম ব্যবসার ক্ষেত্রে যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। এটি আপনি এক্সপোর্ট বিজনেস করুন আর এবং এই সার্টিফিকেটটি যিনি প্রদান করবেন তিনি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। সো এনবিআর থেকে কিন্তু আপনাকে ভ্যাট সার্টিফিকেটটি করে নিতে হবে। 4 নম্বরে যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হচ্ছে ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি যদি রপ্তানি ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নিতে হবে। নম্বরে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি হচ্ছে বৈধ চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সনদ। এক্সপোর্ট ইম্পোর্ট দুক্ষেত্রেই কিন্তু এই সার্টিফিকেটটি বা এই মেম্বারশিপ সনদটি আপনার লাগবে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে এই সার্টিফিকেটটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশের যে কোনো বৈধ চেম্বার অফ কমার্স থেকে আপনি এই মেম্বারশিপ সার্টিফিকেট নিতে পারেন, এবং অ্যাসোসিয়েশনের কাছ থেকেও আপনি নিতে পারেন। ধরুন আপনি যদি কোনো কসমেটিক্স পণ্য যদি আপনি রপ্তানি করতে চান তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যে কসমেটিক্স পণ্য রপ্তানি কারক যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের
তাদের কাছে কিন্তু আপনার মেম্বারশিপ নিতে হবে। আপনি যদি কোনো কাঁচামাল এক্সপোর্ট করতে চান, কৃষিজাত পণ্য এক্সপোর্ট করতে চান, তাহলে কৃষিজাত পণ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আপনাকে এই মেম্বারশিপ সনদটি নিতে হবে। মোট কথা, দেশে বৈধ যে পণ্য বা ক্যাটাগরি ওয়াইজ পণ্য তারপরে কি কি ডকুমেন্টস রয়েছে। 7 নম্বরে যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হচ্ছে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। অবশ্যই লাগবে। সো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনি আরজিএসসি থেকেই পাবেন। এরপর 9 নম্বরে যে ডকুমেন্টসটি আপনার প্রয়োজন সেটি হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। দ্যাট মিনস এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই দু ক্ষেত্রে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন রয়েছে। যে ব্যাংকে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করেছেন, দ্যাট মিনস চলতি হিসাব বা ব্যবসায়িক অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেই ব্যাংক থেকে কিন্তু আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটি নিতে হবে এবং এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটি এক্সপোর্ট ইম্পোর্ট দু ক্ষেত্রেই কিন্তু আপনার লাগবে। এবার আসুন 10 নম্বরে জেনে নিই যে এক্সপোর্টের ক্ষেত্রে জিএসপি সাফটা আপটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। আর এটি হচ্ছে মূলত ইম্পোর্টার দেশ তার শুল্ক মুক্ত পণ্য খালাস করাতে পারবে এই সার্টিফিকেটের মাধ্যমে। দ্যাট মিনস ইম্পোর্টার দেশগুলোর সাথে এক্সপোর্টার দেশগুলোর সাথে একটি অ্যাগ্রিমেন্ট হয়েছে এবং সেই অ্যাগ্রিমেন্টের কারণে যারা ইম্পোর্টার দেশ রয়েছেন তারা তাদের দেশে পণ্য খালাসের সময় এক্সপোর্টার দেশের কাছ থেকে পণ্য মানে শুল্কমুক্ত পণ্য খালাসের যে সুবিধা, সেই সুবিধাটি পাবে। এটি মূলত ইম্পোর্টারের একটি সুবিধা, তবে এক্সপোর্টারের ক্ষেত্রেও এখানে কিছু বেনিফিট রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এই যে জিএসপি সাফটা আপটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি মূলত দিয়ে থাকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি। বাংলাদেশে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবি নামে এই প্রতিষ্ঠানটি এই সার্টিফিকেটটি প্রদান করে থাকে। এবারে আসুন দেখে নেই যে 11 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে যাদের ফ্যাক্টরি আছে তাদের কিন্তু অবশ্যই পরিবেশ ছাড়পত্র প্রয়োজন রয়েছে এবং এই পরিবেশ ছাড়পত্রটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে পরিবেশ অধিদপ্তর। এবারে 12 নম্বরে যে সার্টিফিকেটটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যাদের ফ্যাক্টরি আছে, আগেরটিতেও যাদের ফ্যাক্টরি আছে তাদের ক্ষেত্রেই কিন্তু পরিবেশ ছাড়পত্র প্রয়োজন রয়েছে এবং এক্সপোর্টের ক্ষেত্রেও যাদের ফ্যাক্টরি আছে তাদের অগ্নি নিরাপত্তা সনদ বা ফায়ার সেফটি লাইসেন্সটি প্রয়োজন রয়েছে। সো এই ফায়ার সেফটি যে লাইসেন্স, সেই লাইসেন্সটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এরপরে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বয়লার সার্টিফিকেট, দ্যাট মিনস বাষ্পীয় ইঞ্জিন পরিচালনা সনদ এবং এই সার্টিফিকেটটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে অফিস অফ চিফ ইন্সট্রাক্টর অফ বয়লার্স। দ্যাট মিনস বাংলাদেশ সরকারের বয়লার অধিদপ্তর নামে একটি অধিদপ্তর রয়েছে, যেই অধিদপ্তর থেকে এই বয়লার সার্টিফিকেটটি প্রদান করা হয়ে থাকে। এরপর আসুন আমরা জেনে নিই যে আরও যে সমস্ত সার্টিফিকেটগুলো আমাদের প্রয়োজন রয়েছে বা ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সার্টিফিকেট অফ অরিজিন। দ্যাট মিনস পণ্য উৎপাদনকারী দেশের যে স্বীকৃতি, দ্যাট মিনস এই পণ্যটি যে এই দেশেরই এটি তারই একটি প্রমাণস্বরূপ হচ্ছে এই সার্টিফিকেটটি প্রদান করা হয়ে থাকে। দ্যাট মিনস এই প্রদানকারী কর্তৃপক্ষকে, এটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে যিনি পণ্যটি উৎপাদন করছেন, তিনি এই সার্টিফিকেটটি প্রদান করবেন।
মূলত সার্টিফিকেট অফ অ্যানালাইসিসে পণ্যের যে বিস্তারিত বিবরণ, পণ্যের স্পেসিফিকেশন, পণ্যের ওজন, এরপরে হচ্ছে যে পণ্যের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলা থাকে। সো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। সো এই বিল অফ এক্সচেঞ্জটি হচ্ছে যে এক্সপোর্টার যখন কোনো পণ্য যখন হচ্ছে সে ডেলিভারি করে দিচ্ছে এবং ডেলিভারি করার পরে তার পণ্যের বিপরীতে সে যে টাকাটি পাবে সেই টাকা পাওয়ার যে দাবিনামা, এই দাবিনামাটি এই বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়। এই ডকুমেন্টসটি টাকা চাওয়ার যে দাবিনামা, এই দাবিনামাটি ব্যাংকের মারফতে ইম্পোর্টারের কাছে পৌঁছানো হয় এবং ইম্পোর্টার এই দাবিনামা পেয়ে যে এক্সপোর্টার রয়েছে তাকে টাকাটি পরিশোধ করে দেন। সো এটি হচ্ছে মূলত বিল অফ এক্সচেঞ্জ। সো এই বিল অফ এক্সচেঞ্জ প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে এক্সপোর্টার এবং এক্সপোর্টারই কিন্তু ইম্পোর্টারকে ব্যাংক মারফত এই বিল অফ এক্সচেঞ্জটি প্রদান করবেন। তারপরে যে সার্টিফিকেটে রয়েছে সেটি হচ্ছে বিল অফ লেডিং। পণ্য জাহাজে উঠানোর একটি রসিদ বলা যায় সহজ কথায়। এক্সপোর্টার জাহাজে যখন তার পণ্যটি উঠাচ্ছে, সো জাহাজে উঠানোর পর শিপিং কোম্পানি বা ফ্রেট ফরওয়ার্ডিং যে কর্তৃপক্ষ, তারা পণ্যটি রিসিভ করার যে প্রাপ্তি স্বীকার পত্রটি দিচ্ছে এক্সপোর্টারকে, সেটি মূলত হচ্ছে বিল অফ লেডিং। সো এই বিল অফ লেডিংটি কে দিবে? এই বিল অফ লেডিংটি দিবে হচ্ছে শিপিং বা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি। পণ্য গ্রহণের রসিদ স্বরূপ এই ডকুমেন্টসটি হচ্ছে এক্সপোর্টারকে দিবে। তারপরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে 18 নম্বরে বিল অফ এক্সপোর্ট বা আমরা যাকে বলছি শিপিং বিল। সো এটি হচ্ছে পণ্য রপ্তানির একটি ছাড়পত্র যেটি কাস্টমস থেকে এই ছাড়পত্রটি প্রদান করা হয়। সো এক্সপোর্টার পণ্য পাঠানোর জন্য ব্যাংক থেকে প্রাপ্ত ডকুমেন্টস এবং অন্যান্য এক্সপোর্টার রিলেটেড যে ডকুমেন্টসগুলো থাকে এক্সপোর্ট করার জন্য, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি, সেই সমস্ত ডকুমেন্টস এবং ব্যাংক থেকে প্রাপ্ত যে ডকুমেন্টস, তার উপর ভিত্তি করে সিএনএফ এজেন্টকে যে ডকুমেন্টসগুলো দেওয়ার পর সিএনএফ এজেন্ট সেই ডকুমেন্টসটি কাস্টমসকে প্রদান করে এবং কাস্টমস সেই ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে এন্ট্রি করে এই একটি রসিদ প্রদান করে এবং এই রসিদটি মূলত হচ্ছে বিল অফ এক্সপোর্ট বা শিপিং বিল। এবং এটি মূলত দেওয়া হয়, তার উদ্দেশ্য হচ্ছে যে এই এক্সপোর্টার যখন সেই পণ্যটি যখন রপ্তানি করছে তখন সে হয়তো বা এমন একটি পণ্য রপ্তানি করছে সে যে পণ্যটিতে সে হচ্ছে শুল্ক সুবিধা পেতে পারে, ক্যাশ ইনসেন্টিভ পেতে পারে বা শুল্ক ফেরতও সে পেতে পারে। সো মূলত যে এক্সপোর্টারের সুবিধার কথা চিন্তা করে গভর্নমেন্ট থেকে শুল্ক সুবিধাগুলো পাওয়ার জন্য এই বিল অফ এক্সপোর্টটি হচ্ছে বা শিপিং বিলটি হচ্ছে এক্সপোর্টারের প্রয়োজন রয়েছে। সো কাস্টমস থেকে এই বিল অফ এক্সপোর্টটি এক্সপোর্টারকে নিতে হয়। সো এই বিল অফ এক্সপোর্টটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে কাস্টমস ডকুমেন্ট যাচাই বাছাই করে এন্ট্রি করে এই রসিদটি কিন্তু হচ্ছে এক্সপোর্টারকে প্রদান করে। সো কাস্টমস হচ্ছে বিল অফ এক্সপোর্টের প্রদানকারী কর্তৃপক্ষ। সো তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আমরা সবাই জানি যে এটি বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র বিভাগ থেকেই হচ্ছে এটি উইং থেকেই হচ্ছে এটি প্রদান করা হয়ে থাকে। এবং 20 নম্বরে যে বিষয়টি আমি কথা বলছি সেটি হচ্ছে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। যদিও ইতিপূর্বে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুটি সার্টিফিকেটের কথা অলরেডি আমি বলেছি, এখানে 4টি নাম দেওয়া রয়েছে: নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, মেমোরেন্ডাম অ্যান্ড ডাটা শিট, একটি ডকুমেন্টস যা কিনা এক্সপোর্টার হচ্ছে প্রদান করবে ইম্পোর্টারকে। সো এক্সপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে ব্যাংক।
সো এবারে আসি ইউটিলাইজেশন পারমিশন। এই ডকুমেন্টসটি মূলত বন্ডেড ওয়্যারহাউস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যদি তারা কোনো বিশেষ পণ্য ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেটটি তাদের নেওয়ার প্রয়োজন রয়েছে। সো ইউটিলাইজেশন পারমিশনটি তারা নিতে পারবে হচ্ছে কাস্টমস বন্ডেড ডিপার্টমেন্ট থেকে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন, অর্থাৎ বিশেষ পণ্য ব্যবহারের অনুমতি, এবং এই অনুমতিটি প্রদান করে থাকে হচ্ছে বিজেএমইএ এবং বিকেএমইএ। সো এটি নিয়ে আমরা আপনাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত আপনারা সকলে আমাদের সঙ্গেই থাকবেন। এরপর 26 নম্বরে যে ডকুমেন্টসটি কথা বলবো সেটি হচ্ছে শতভাগ রপ্তানিমুখী ফ্যাক্টরি যদি হয় সেই ক্ষেত্রে কিছু বন্ড লাইসেন্স থাকে এবং এই বন্ড লাইসেন্সটি সরকার কর্তৃক প্রদত্ত হয়। সো এই বন্ড লাইসেন্সটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে ডিডো, দ্যাট মিনস ডিউটি এক্সাম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস। এরপরে যেটি রয়েছে 27 নম্বরে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কাভার নোট, অর্থাৎ এক্সপোর্টের ক্ষেত্রে পণ্যের বিস্তারিত সেফটি নিয়ে এই কাভার নোটটি তৈরি করা হয়ে থাকে এবং এই কাভার নোটের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়গুলোই থাকে, পণ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোই থাকে এবং এইটি প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। মানে যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স করবেন সেই ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এই কাভার নোটটি প্রদান করবে। এরপরে 28 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাকিং লিস্ট, দ্যাট মিনস পণ্যের মধ্যে কি কি থাকবে সেই সাথে আরও কিছু ডকুমেন্টস আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এবং সেই সাথে রপ্তানি ব্যবসার জন্য কি কি ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়েও আপনাদের সাথে পরে ভিডিও দিব। সো সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইবের সাথে সাথে আপনাদেরকে সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন রয়েছে, এই বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, তাহলে যখনই আমার কোনো ভিডিও নতুন আপলোড হবে আপনারা সাথে সাথে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে আরও অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যা কিনা 1-2 পর্বে শেষ হবে না। আশা করছি এটা নিয়ে আমি অনেক বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো যা কিনা আপনারা সচরাচর বাংলাদেশে কোথাও আপনারা এ ধরনের রিসোর্স একসাথে করে পাবেন না। সো আশা করছি যে এটি খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও টিউটোরিয়াল হতে চলেছে আপনাদের জন্য। আপনারা যারা এই ভিডিও টিউটোরিয়াল নিয়মিত ফলো করবেন অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.